ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা মাহবুব। প্রায় 7% হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন, মাথাপিছু আয় প্রায় 3 গুণ বৃদ্ধি, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের উত্তরণের পথে দেশকে এগিয়ে নেওয়া সহ অবকাঠামো খাতে নজর কাড়া অর্জনের দাবি করা হতো ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের শাসনামলে। তবে সে সময় এসব অর্জন ছাপিয়ে দেশের অর্থনীতির নিয়ন্ত্রণ চলে গিয়েছিল গুটি কয়েক ব্যক্তির কাছে। একের পর এক নীতির দুর্বলতা, আর্থিক খাতে সুশাসনের অভাব, ব্যাংক খাতের লুটপাট, ঘুষ, দুর্নীতি আর লাগামহীন অর্থ পাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ পিষ্ট হচ্ছিল মূল্যস্ফীতির জাতাকলে। নিত্যপণ্যের বাজার থেকে শুরু করে বিদ্যুৎ, জ্বালানি সব ক্ষেত্রেই নিয়ন্ত্রণ ছিল গুটি কয়েক ধনী ব্যক্তি বা অলিগার্কের হাতে। অর্থনীতির এসব অনাচারের চক্রে বিদ্ধ সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশের সুযোগ পায় 24 জুলাইয়ে ছাত্র আন্দোলনে। তাদের আকাঙ্ক্ষা ছিল মিলবে বৈষম্যহীন, ন্যায় ও সমতার দেশ। 2 বছর পেরিয়ে অর্থনীতিতে তা কতটা মিলল, এ বিষয় নিয়ে আজ টালিখাতায় আমাদের আলোচনার বিষয় জুলাই অভ্যুত্থান, অর্থনীতিতে প্রাপ্তি কি। এ বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি শামস মাহমুদ এবং আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। আপনাদের দুজনকেই স্বাগত জানাই আমাদের আজকের টালিখাতায়। শামস মাহমুদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আসলে 2 বছর আগের সেই উত্তাল জুলাইয়ের কথা যদি বলি, আপনারা কিছু তরুণ ব্যবসায়ী যারা প্রথম একেবারে জুলাইয়ের মধ্যভাগে প্রথম সরকারের বিরুদ্ধে গিয়েই একটি বিবৃতি দিয়েছিলেন এবং ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন। তখন আসলে কি ছিল, মানে কোন স্পিরিট থেকে সেই কাজটি করেছিলেন, সেটি শুনেই আসলে আলোচনাটা শুরু করতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। শুরুতেই আজকে 5 আগস্ট আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যারা শহীদ হয়েছিল এবং যারা হতাহত হয়েছিল এই আন্দোলনে। দেখেন, তখন যে পরিস্থিতি ছিল, আপনি শুরুতেই যে অ্যানালাইসিসটা দিলেন, দিস ওয়াজ দ্য মানে ইকোসিস্টেম আমাদের ব্যবসায়িক পরিবেশে। তো তখন যখন আমরা দেখলাম যে সরকার একদিকে যাচ্ছে এবং জনগণের চিন্তাধারা একদিকে যাচ্ছে, একটা ডিসকানেক্ট হচ্ছে। আমরা বাইলা একটা অর্গানাইজেশন আছে, এটা সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন যারা গার্মেন্টস সেক্টর, টেক্সটাইল সেক্টর আছে, এদেরকে নিয়ে সংগঠিত একটা অর্গানাইজেশন। আমরা বসে আলোচনা করলাম যে এরকম পরিস্থিতিতে সামনের দিকে কিভাবে আমরা যাব। তখন একটা কনক্লুশনে আসলাম যে যেই পরিস্থিতি তখন বিরাজ করছিল, এইভাবে মানে আমাদের মানে আমরা একটা জায়গায় থেকে মানে আমাদের পিঠ যে ঠেকে গেছিল ওটা ছিল যে আমরা কিন্তু সবাই মানে ব্যবসার সাথে সম্পৃক্ততা ছিল আমাদের। 2 নম্বর হলো যে এখানে একটা জেনারেশনাল ওয়েলথ ছিল। 3 নম্বর হলো যে এখানে যারা সদস্য এনারা কিন্তু সবাই চাইলে বাংলাদেশের বাইরে চলে যেতে পারতো। কিন্তু আমরা যেটা চিন্তা করলাম যে আহ, মানে এই পরিস্থিতিতে ব্যবসার সামনে একদম দেশ ধ্বংস হয়ে যাবে অ্যান্ড এখানে কোনো ফিউচার আমরা দেখতে পাচ্ছি না, অ্যান্ড দেয়ার নিডস টু বি এ চেঞ্জ। আর যখন সরকার যে মনোভাব তখন প্রকাশ করছিল, এই মনোভাব যদি সামনে এই একই মনোভাব থাকে, তাহলে মানে দ্য কান্ট্রি উইল কোল্যাপস ফ্রম দ্যাট। অ্যান্ড অলসো যে ইনসিডেন্টগুলো হয়েছিল, আপনার এখানে অনেক বাচ্চাদেরকে হত্যা করা হয়েছিল, ওখান থেকেও ট্রমা, সবাই সাইকোলজিক্যালি একটা ট্রমার মধ্যে যে যাচ্ছিল। তারপরে মানুষকে যেভাবে মারা হচ্ছিল, এইটা একটা মানে ব্যবসা এক জায়গায়, কিন্তু মানুষের মানে ফ্রম হিউম্যানিটিস পার্সপেক্টিভ এটা কিন্তু ইজ আনএক্সেপ্টেবল। তখন আমরা সেটাই একটা ইয়েতে নিশ্চয়ই, আসি যে মানে সব শ্রেণী পেশার মানুষের মতো হ্যাঁ, ব্যবসায়ী মহলের বিবেককেও আসলে সেটি নাড়া দিয়েছিল। একটু জানতে চাই যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষাটা ছিল ব্যবসায়ের জায়গা থেকে, বাণিজ্যের জায়গা থেকে, সেটা কতটুকু পূরণ হয়েছে? দেখেন, 5 আগস্ট ওয়াজ আ মোর অফ আইডিওলজিক্যাল একটা জিনিস। হ্যাঁ, আমাদের সমর্থন সবকিছু ইয়ে ছিল, মানে ইনফ্যাক্ট আই ওই দিন প্রেসের লাইক 2 তারিখে আমি বলেছিলাম যে এক দফা।
হ্যাঁ, ওটা অল দ্য নিউজ পেপার্স ইট ওয়াজ ক্যারিড আউট। এখন জিনিসটা হলো যে তখন একটা আইডিওলজিক্যাল একটা ইউটোপিয়ান একটা চিন্তাধারা থেকে উই ওয়ার লুকিং ফরওয়ার্ড যে একটা নতুন দেশ হবে, নতুন সিস্টেম হবে, হ্যাঁ, দেয়ার উইল বি এ চেঞ্জ। তো 5th অগস্ট ওয়াজ দ্যাট ভেসেল, কিন্তু আনফর্চুনেটলি 5ই অগস্টের পরে যা ঘটেছে এটা কিন্তু শেখ হাসিনার সরকারের যেই ড্যামেজটা হয়েছিল ওর থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল দেশ এই 2 বছরে। অ্যান্ড এখানে আনফর্চুনেটলি আমরা যেটা মানে আশা করেছিলাম ওটা হয়নি, এটার উল্টাটাও হয়েছে। এবং এখন বর্তমানে একটা ডেমোক্রেটিক ইলেক্টেড গভর্নমেন্ট সামনে আসছে, ওনারা কিন্তু আনফর্চুনেটলি ওই শেখ হাসিনার দুঃশাসন থেকে শুরু করে ইন্টারিম গভর্নমেন্টের 2 বছর যে ক্ষতিটা করেছে ব্যবসায়ী সমাজকে, এইটার দায়ভার এই সরকারের কাঁধে আনফর্চুনেটলি এসেছে, অ্যান্ড দে আর ডিলিং উইথ ইট। অ্যান্ড এখানে একটা জিনিস আমি বলতে চাই, যেমন ফর এক্সাম্পল এই আমরা এখন এনার্জি নিয়ে সবাই কমেন্ট করছি, ইয়ে করছি, এভরিওয়ানস গোয়িং থ্রু, উই আর গোয়িং থ্রু এনার্জি ক্রাইসিস। এনার্জি ক্রাইসিস কিন্তু এই ইলেকশনের আগের থেকে শুরু হয়েছিল, এটা নতুন কিছু, এমন কিছু নেই। তো তখন তো ইন্টারিম গভর্নমেন্টের উচিত ছিল যে সামনে যারা আহ, মানে পলিটিক্যাল স্টেক হোল্ডার যারা আছে, যারা সামনে ইলেকশন করে জিতে আসবে, যারা সরকার গঠন করবে, সবাইকে নিয়ে বসে একটা একটা পলিসি না মানে উচিত একটা ছিল যে দীর্ঘমেয়াদী সমাধানের দীর্ঘমেয়াদী পথ নকশা তৈরি করা। নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো, আমাদের সঙ্গে মাহফুজ কবির আছেন, আপনার কাছে একটু জানতে চাই, মানে অর্থনীতির যে নীতিগুলো আমরা দেখেছি 2016 বা 17 সাল পরবর্তী সময় থেকেই আপনারাই সমালোচনা করেছেন নানান রকম নীতির, সেটি ব্যাংকের যে আইন সংশোধন থেকে শুরু করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে কৌশল, কেন্দ্রীয় ব্যাংকের যে নীতি, এই নানান রকম সমালোচনা ছিল, যে যার কিছু কিছু হয়তো আমরা দেখলাম সংস্কারের কিছু কিছু পতিত সরকার গ্রহণ করেছিল আইএমএফের চাপে। তো সেই অবস্থাটা থেকে জুলাই আন্দোলন পরবর্তী যে বাংলাদেশ, সেখানে যদি একটু তুলনা করতে বলি আপনাকে, মানে অর্থনীতির প্রাপ্তির জায়গা থেকে কি বলবেন? হ্যাঁ, ধন্যবাদ। আমি আসলে নিজেই এই একটা সংস্কার কমিশনে ছিলাম, তো আমি দেখতে পেয়েছি যে ভেতরে কিন্তু অনেক রেজিস্ট্যান্স। মানে আসলে সংস্কারের কথা বলা হচ্ছে, মানে নতুন যারা তরুণ, যারা আসলে বাংলাদেশের পরিবর্তন চান, কিন্তু যারা ক্ষমতার মধ্যে নেই বা পুরো এই আমলাতন্ত্রের মধ্যে নেই, তো তারা শুধু চাচ্ছেন, কিন্তু ভেতরের যে একটা স্বার্থান্বেষী চক্র, তারা কিন্তু কোনোভাবেই চাচ্ছিল না যে সংস্কার হোক। অন্যদিকে এই যে সুবিধাগুলো যারা পেয়ে যাচ্ছিল, তারা তাদের মধ্যে অনেকে আত্মগোপনে চলে গেছিলেন, এখন অনেকে আত্মগোপনে আছে, হয়তো জেলে কেউ কেউ আছেন। কিন্তু সব মিলে আমাদের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, বিশেষ করে যে অর্থনীতির বিভিন্ন খাতের পরিবর্তন, তো সেগুলো কিন্তু সেভাবে হয়নি। আমি নিজে চেষ্টা করেছি বিবিএস এর মধ্যে থেকে যে আমাদের যে জিডিপি প্রবৃদ্ধি, সেখানে যে অনেক রকমের কিন্তু অসঙ্গতি ছিল এই তথ্যের মধ্যে, মানে পদ্ধতির মধ্যে। তো সেগুলো তো করার চেষ্টা করছি। এখন আপনারা যেটা পাচ্ছেন জিডিপি গ্রোথের তথ্য, সেটা কিন্তু অথেন্টিক। আবার ইনফ্লেশনের ক্ষেত্রেও কিন্তু আমি নিজেও চেষ্টা করেছি এখানে বসে থেকে যে পদ্ধতি পরিবর্তন করতে। তো হয়তো ব্যক্তিগতভাবে অনেকেই যার যার ক্যাপাসিটি থেকে চেষ্টা করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে। কিন্তু আসলে যে অর্থনীতির মৌলিক পরিবর্তন মানে কি, যে প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে, এখানে ব্যাংকিং খাতে বড় সংস্কার হবে, পুঁজির বাজার এখন কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু পুঁজির বাজার একেবারেই স্তব্ধ ছিল। তো সেখানে কিন্তু কোনো কাজ হয়নি। এই 28 মাসে আমরা দেখতে পাচ্ছি কোনো আইপিও আসেনি। তো এই বিষয়গুলো আছে। একই সঙ্গে যে বিনিয়োগ খুবই কম, এখনো পর্যন্ত কিন্তু এই ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফেরত আসেনি। মানে ব্যবসায়ীদেরকে যে বড় রকমের আক্রমণ করা হয়েছে, শিল্পাঞ্চলগুলোতে যেরকম অস্থিরতা, অগ্নিসংযোগ, তো অনেকগুলো কারখানা পুড়ে গেছে, ইম্পোর্ট সাবস্টিটিউশন ছিল। যেমন এই একটা টায়ার কোম্পানি ছিল, তো তারাই কিন্তু বাংলাদেশে টায়ার সাপ্লাই দিত। তো এখন হয়তো তার মালিক ওই সরকারের সময় ছিল, কিন্তু এই কারখানাটা তো হয়তো চলতে পারতো, কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে, তো যার ফলে সার্বিকভাবে ব্যবসায়ীরা একটা ট্রমার মধ্যে দিয়ে গেছেন। তো এই ঘটনাগুলো ঘটেছে। এবং একই সঙ্গে যে আমাদের যে অন্যান্য অর্থনৈতিক খাতের যে পরিবর্তনগুলো, তো সেখানে কর্মসংস্থান, তো দারিদ্র বিমোচন, তো সেই বিষয়গুলো কিন্তু সেভাবে হয়নি। এই বর্তমান সরকার ক্ষমতা আসার পরে একটা বড় চাপ তৈরি হয়েছে যে আন্তর্জাতিক বাজারে তেলের সংকট এবং অন্যান্য জায়গাতে সংকট। তো সেটাই এখন আগের সংকট, আগের অব্যবস্থাপনা, দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, এবং এরপরে আবার নতুন নতুন সংকট। তো এগুলো সব মিলিয়ে কিন্তু সরকার অনেক চেষ্টা করছে। এখন সবার সহযোগিতা পেলে এবং ব্যবসায়ীদের মধ্যে যদি আস্থা ফেরত আনার চেষ্টা করা হয়, তাহলে আমি মনে করি যে এই সংকটগুলোর থেকে অর্থনীতির পুনরুদ্ধার সম্ভব। তবে এখন অনেক কিছু করা বাকি। নিশ্চয়ই। আমার বিরতিতে যাওয়ার সময় হয়েছে, বিরতি থেকে এসে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, সংস্কারের যে জায়গাটিতে বলা হচ্ছিল যে আসলে প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোকে শক্তিশালী করা এবং তাদের ক্ষমতায়ন করা,
15 বছরে যে ক্ষতগুলো হয়েছে এই সমস্ত প্রতিষ্ঠানে সুশাসন ফেরানোর ক্ষেত্রে, সেই সংস্কার কার্যক্রমগুলো কতটুকু শুরু হয়েছে বা আদৌ শুরু হয়েছে কিনা সেই বিষয়ে জানতে চাইব দুজনের কাছেই। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়েই ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতে। পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। আজ আমাদের আলোচনার বিষয় জুলাই অভ্যুত্থান, অর্থনীতিতে প্রাপ্তি কি। বিরতিতে যাওয়ার আগে জনাব মাহফুজ কবির, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, 15 বছরে আমরা শুনেছি যে শেখ হাসিনার যে শাসনামল, সে সময় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে সব কিছু প্রধানমন্ত্রীর দফতর কেন্দ্রিক বা প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে সংস্কৃতি গড়ে উঠেছিল, সেখান থেকে বের হয়ে আসার উদ্যোগ কতটা দেখতে পান? না, এটা আসলে প্রধানমন্ত্রীর হাতে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে আসলে আমাদের সংবিধান এবং পুরো ব্যবস্থাতে। কিন্তু আসলে যা প্রতিষ্ঠিত হয়েছিল তার নাম কতিপয়তন্ত্র, এবং এই অল্প কিছু মানুষ যারা আসলে প্রধানমন্ত্রীকে ঘিরে ছিলেন এই ক্ষমতার বলয়ে, তো তারাই আসলে সবকিছু নির্ধারণ করতেন। তারা বাজারে প্রতিটি পণ্যের দাম, আমদানি কতটুকু হবে, তারপরে অর্থনৈতিক বিভিন্ন রকমের নীতি কি হবে, জ্বালানি নীতি কি হবে, তো এবং আসলে অর্থনৈতিক সম্পর্কগুলো মানে ভারসাম্য যে প্রত্যেকটা জিনিসই কিন্তু তারা নিজেরা এই অল্প কয়েকজন ঠিক করতেন। পুরো ক্যাবিনেটও কিন্তু এই ডিসিশন মেকিং এর মধ্যে ছিল না। তো এই যে পুরো ব্যবস্থাটা এমন কেন্দ্রীভূত হয়ে গেছিল, তো সেটা আমরা অতীতে এই স্বাধীনতার পর থেকে মানে এইরকম কিন্তু এই কেন্দ্রীয় ভবনটা দেখিনি। তো এটার কারণে আসলে যত প্রতিষ্ঠান রয়েছে মানে সাংবিধানিক প্রতিষ্ঠান, সেগুলো আসলে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো, এবং একই সঙ্গে যে তাদের হাতে যে সংবিধান যতটুকু ক্ষমতা দিয়েছে ওগুলো কিন্তু তারা ব্যবহার করতে পারতো না। এই কারণে আমরা দেখেছি যে একদম গ্রাসরুটস লেভেল থেকে নির্বাচন থেকে শুরু করে জাতীয় পর্যায়ে কিন্তু সেভাবে নির্বাচনই হয়নি। এবং সব দিক থেকে যে প্রতিষ্ঠানগুলো দুর্বল হওয়ার কারণে পুরো দেশের ভিতরে যে গণতান্ত্রিক চর্চা এবং এই যে গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ, এগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেগুলো অনুপস্থিত। তো এটার কারণে পুরো দেশের যে শাসন ব্যবস্থা এটা দুর্বল হয়েছে, আমাদের গ্রহণযোগ্যতা কমেছে, এবং মানুষ মনে করেছে তাদের হাতে আসলে কোনো ক্ষমতা নেই। তো যদিও সংবিধান আমাদেরকে আসলে বলেছে যে আসলে দেশের সকল ক্ষমতার মালিক জনগণ, তো এগুলো অত্যন্ত দুঃখজনক বাস্তবতা। বিশেষ এবং করে ব্যাংক খাত নিয়ে যে দুর্ভোগটা চলছে এখন, সেটি কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের প্রশ্ন যদি আসে, বা বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় পুঁজিবাজারকে যে শক্তিশালী ভূমিকায় থাকা উচিত সেই ভূমিকাটার কথা যদি বলি আমরা, এবং একই সাথে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন যে কমিশনগুলো আছে তাদের যে শক্তিশালী একটা অবস্থা, সেই মানে দৃঢ় কণ্ঠস্বর কিন্তু প্রতিষ্ঠানগুলো থেকে এখনও কি পাওয়া যায়, বা সেই রকম একটা অবস্থায় যাওয়ার জন্য যে ধরনের সংস্কার প্রক্রিয়া সেটিও কি শুরু হয়েছে? না, সেটিও এখনো শুরু হয়নি। তবে এই বর্তমান সরকার তারা কিন্তু কাজ করছে। তারা এই যে 133টা যে আইন হয়েছিল, কয়েকটা আইন বাদে বাকি সবগুলো আইনে কিন্তু তারা এখন মানে যে অধ্যাদেশ ছিল সেটা আইনে রূপান্তর করছেন, এবং কিছু হয়তো পরিবর্তন হচ্ছে। আমার ধারণা যে এত বছরের যে একটা অচলায়তন সেটা ভাঙতে কিন্তু সময় লাগবে। মানে হুট করে আমি একটা আইন করলাম আর সঙ্গে সঙ্গে এটা বাস্তবায়িত হয়ে গেল, বিষয়টা এরকম না। আমাদের মন মানসিকতায় পরিবর্তন দরকার, প্রাতিষ্ঠানিক সংস্কৃতিতে পরিবর্তন দরকার। সেগুলো ধীরে ধীরে আসবে, তো অস্থিরতার কিছু নেই। তাড়াহুড়া করে যদি আমরা সংস্কার করি, আলটিমেটলি কিন্তু অর্থনীতি অগ্রসর হবে না, এবং প্রতিষ্ঠানগুলো তাদের দায়িত্বটা বুঝবে না। তো এখন যে রেসপন্স গুলো আসছে সেগুলো পজিটিভ। আমি মনে করি যে সেটাকে আসলে এগিয়ে নিয়ে যেতে হবে। নিশ্চয়ই আপনার কাছে শুনবো। শামস মাহমুদ, আপনার কাছে একটু আসতে চাই, মানে এখন পরিস্থিতি যেটি হয়েছে বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে, একটি হচ্ছে স্বল্পকালীন সংকট, যেটি আপনি নিজেই বলছিলেন যে গ্যাস বিদ্যুৎ সহ জ্বালানির যে সংকট, ব্যাংক খাতের অস্থিরতা, এবং আরেকটি হচ্ছে দীর্ঘমেয়াদে আসলে আমরা দেশকে কিভাবে দেখতে চাই, অর্থনীতিকে কোথায় নিতে চাই, এবং সরকারেরও তো ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার যে স্বপ্ন। এই দুটো পার্সপেক্টিভ থেকে যদি একটু জানতে চাই আপনার কাছে যে সংস্কারের যে আকাঙ্ক্ষাটা ছিল সেটি কি রাইট ট্র্যাকে আছে কিনা? দেখেন, এখানে শুরুতে যেটা বলেছিলাম, ইন্টারিম গভর্নমেন্টের সময় যে ড্যামেজটা হয়েছে, স্পেশালি মানে এই এই যে সংস্কারের কথা বলছেন, এখানে চেক অ্যান্ড ব্যালেন্স কারা করে? এখানে ডিফারেন্ট স্টেক হোল্ডার্স, ব্যবসায়ীরা একটা কম্পোনেন্ট, সরকার একটা কম্পোনেন্ট, অ্যান্ড বড় একটা কম্পোনেন্ট হওয়ার উচিত ছিল সুশীল সমাজ, হ্যাঁ, দ্য সিভিল সোসাইটি, হ্যাঁ, টু হোল্ড পিপল অ্যাকাউন্টেবল। কিন্তু আনফর্চুনেটলি আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখেছি যে সুশীল সমাজটা কত নোংরা বাংলাদেশে। বাইরে থেকে এসে এসে সিভি বিল্ডিং এক্সারসাইজ করে ডিফারেন্ট প্রতিষ্ঠানে বসে পুরো ধ্বংস করেছে সব ইনস্টিটিউশনগুলো। এখন এই বর্তমান সরকার হ্যাজ টু রিবিল্ড এভরিথিং, অ্যান্ড আরেকটা জিনিস হলো যে আপনি যতই সংস্কার করেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা বাস্তবায়ন করবে কারা? এটা করবে দ্য ব্যুরোক্রেসি। ব্যুরোক্রেসিতে আগে যখন মানে ব্যুরোক্রেটদের সাথে কথা বলতাম, মনে হতো যে সবাই আওয়ামী লীগের সমর্থন করে। আজকে যখন কথা বলি মনে হয় সবাই বিএনপির সাথে, মানে বিএনপিকে সমর্থন করে। তো এইভাবে তো হবে না। এখানে উই নিড আ
ওভারহলিং অফ আওয়ার অ্যাপ্রোচ অ্যান্ড আরেকটা জিনিস হলো যে এখনো যেমন দেয়ার সাম ডিসকানেক্ট এখানে, মানে এত সহজ না যে যেই মানে ইয়েটা ধরেছে আমাদের দ্য বেস, মানে ফাটলটা যেটা ধরেছে এটাকে ঠিক করতে একটু আমাদের টাইম লাগবে। ফর এক্সাম্পল, এখনো যেমন এই যে বিদ্যুতের যে বিল যেগুলো আসছে ধরেন অ্যাবনর্মালি হাই, এটা নিয়ে কোয়েশ্চেন করা যাবে না, হ্যাঁ, তারপর আবার এটা রিট্র্যাক্ট করছে, এই টাইপের জিনিস আমরা দেখতে চাই না। তারপর আরেকটা জিনিস হলো যে হ্যাঁ, ভুল হবে, মানুষ মাত্রই ভুল, ডিসিশনও ভুল হতে পারে, কিন্তু এটাকে ঠিক করা এটা কিন্তু কোনো শর্টকামিং না অথবা উইকনেস দেখা না, এটা ইনফ্যাক্ট সরকারের যে স্ট্রেংথ ওইটা বহিঃপ্রকাশ করে। এবং আরেকটা জিনিস হলো যে আমরা সবকিছু নিয়ে কথা বলছি, ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলছি, কিন্তু যখন কথা বলি আমরা লার্জ এন্টারপ্রাইজের পার্সপেক্টিভ থেকে কথা বলছি, এসএমইদের কি অবস্থা বাংলাদেশে আজকে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। জব ক্রিয়েশনের কি অবস্থা, যেমন জব ক্রিয়েশনের একটা কথা বলি, যে এই যে টেসলা ধরেন, ই রিক্সা যেগুলো, হ্যাঁ, অনেক মেজাজ খারাপ লাগে যে রাস্তার মাঝখানে বিশৃঙ্খলভাবে চালাচ্ছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লোকগুলো তো ভিক্ষা করছে না, ওনারা মানে একটা জবের জন্য এটা বেছে নিচ্ছে, হ্যাঁ, ওরা তো কাজ করে খাচ্ছে। তো অ্যান্ড দ্য স্টেট হ্যাজ ফেইলড মিজারেবলি, আমি বলবো, টু প্রোভাইড ডিসেন্ট এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ফর এভরিওয়ান। একই সাথে যেমন মানে এগুলো এভরিথিং ইজ ইন্টারলিঙ্কড। আপনার ইনফ্লেশন যেমন 2 দিন আগে সেন্ট্রাল ব্যাংক ইয়েটা কমালো, ইন্টারেস্ট রেট কমালো, হ্যাঁ, ইন্টারব্যাংক যে ইয়েটা, ইনফ্লেশনের রেট, আপনি বাজারে যান, ইনফ্লেশনের সাথে এটার কোনো সম্পর্কই নেই। ইনফ্লেশন ইজ স্টিল হাই ইন দ্য মার্কেট। আপনি যারা সেভিংস করছে ওনাদের ইন্টারেস্ট রেট এখন কমাচ্ছেন, তো এটা তো রিয়েল ইনকাম আর মানে এই ডিসপ্যারিটিটা এখানেই আছে। তারপর নিশ্চয়ই, মানে দেখে মনে হয় জনগণের যে আকাঙ্ক্ষা সেখান থেকে সরকার এখনো অনেক দূরেই রয়ে গেছে, এবং এই বিষয়গুলোকে যদি আসলে অ্যাড্রেস করা না যায় তাহলে নিশ্চয়ই আগামী দিনে যে সরকারই থাকবে তার জন্য খুব একটা ইতিবাচক হবে না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় আজ এ পর্যন্তই। সঙ্গেই থাকুন।